ব্রাজিলের লাইন আপ নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছিল। ব্রাজিলের লাইন আপে ফ্যাবিনহো তিনি ইন করতে পারেন। আমি যে কয়েকটা জার্নাল দেখেছি সে কয়েকটা জার্নালের আওতায় বলছি যে ফ্যাবিনহো হয়তো বা স্টার্ট করতে পারেন, দানিলো হয়তো বা স্টার্ট করতে পারেন, সে জায়গায় লুইস হেনরিকে স্টার্ট করতে পারেন, ক্যাসেমিরোকে হয়তো বা ব্রাজিল নাও খেলাতে পারে। অনেক কথাই চলছে। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত ব্রাজিল টিমটার আসলে আনচেলত্তি তো আনপ্রেডিক্টেবল, কি করতে পারেন? আমি একটা বিষয় পরিষ্কার, আনচেলত্তি তিনি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলে দিয়েছেন আগের ম্যাচের পারফরমেন্সে তিনি খুশি নন, তাই হাইতির বিপক্ষে ম্যাচে তিনি একাদশে কিছু পরিবর্তন আনবেন। সেক্ষেত্রে প্রথম যে নামটা আসছে যে দানিলো, তিনি ইভানিজের পরিবর্তে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে, এটি মোটামুটি কনফার্ম। কারণ গত ম্যাচে মরক্কোর বিপক্ষে ইভানিজের খেলাটাই ছিল একটা চমক, তিনি সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। তার পরিবর্তে দানিলো তিনি নেমে যে পারফরমেন্স দেখিয়েছেন সেই অনুযায়ী হাইতির বিপক্ষে তাকে না নেওয়াটাই বরং বলা যায় যে আরো একটা চমক। সেই হিসেব করলে দানিলো শুরু একাদশ খেলবেন। কিন্তু ক্যাসেমিরোর জায়গাটা নিয়ে যেটা বলা হচ্ছে, এখানে ব্রাজিলিয়ান গণমাধ্যম কর্মী বা ব্রাজিলিয়ান গণমাধ্যমে কিন্তু একটা বিষয় বলা হচ্ছে যে ক্যাসেমিরোর প্রতি আনচেলত্তির আস্থার জায়গাটা দীর্ঘদিনের, যদিও তার বয়সের ভার বা মাঠের পারফরমেন্স সবকিছু মিলে মরক্কোর বিপক্ষে তিনি সেই প্রতিদানটা দিতে পারেননি, কিন্তু তারপরও একটা ধারণা করা হচ্ছে যে হাইতির বিপক্ষে ক্যাসিমিরোকে সেই সুযোগটা আনচেলত্তি দিতে পারেন। এবং লুকাস পাকেতার জায়গাটা নিয়ে বলা হচ্ছে যে আনচেলত্তি খুব একটা খুশি নন, তার জায়গায় তাকে হয়তো এই শুরু একাদশে দেখা না যেতে পারে। এবং ক্যাসিমিরোর জায়গায় ফ্যাবিনিওর কথা যেটি বলা হচ্ছে, হয়তো এরকমও হতে পারে শুরু একাদশে ক্যাসিমিরোকে রেখে তারপর হয়তো ফ্যাবিনিওকে নামানো হতে পারে। এবং আরো একটা জায়গা যেটা হচ্ছে যে আমি বলবো যে আক্রমণ ভাগ নিয়েও কিন্তু শতভাগ সন্তুষ্ট নন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে যেরকম প্রত্যাশাটা করেছিলেন ইগর থিয়াগোর কাছ থেকে, সেটি কিন্তু তিনি পাননি। সেই হিসেবে ইগর থিয়াগো এবং কুনহা তারা কেউই কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। এই ম্যাচের শুরু একাদশে হয়তো ইগর থিয়াগোকেই দেখা যেতে পারে, কুনহাকে হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে দেখা যেতে পারে। তবে মরক্কোর বিপক্ষে ম্যাচ এবং হাইতির বিপক্ষে এই দুটা কিন্তু বিস্তর পার্থক্য। আমি বলবো যে মরক্কোর বিপক্ষে যেখানে জয়টাই মেইন ছিল, সেখানে হাইতির বিপক্ষে শুধু জয়ই চাচ্ছে না ব্রাজিল, তারা কিন্তু বড় ব্যবধানের জয়টা চাচ্ছে, যেন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে যেতে পারে সেলেসাওরা। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই সামি, যে এটা এই বিশ্বকাপের ম্যাচগুলো দেখে মনে হয়েছে যে আপনি যদি দেখেন লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলটাকে দীর্ঘদিন ধরে তিনি তৈরি করেছেন এবং সেটার সুফলও কিন্তু আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে পেয়েছে, এরপর কোপা আমেরিকা এবং এবার বিশ্বকাপটা তারা উড়ন্ত সূচনা করেছে। একইভাবে ফ্রান্সের কথা যদি বলেন, দেশম এই দলটাকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে এবং এটা বোঝা যায় যে তার দলের উপর নিয়ন্ত্রণ, পরিবর্তন কম। ইংল্যান্ড দলটাও দেখেন টুকেল তিনি বেশ ভালো সময় পেয়েছেন এবং তিনি দলটাকে একটা ভালো একটা শেপে নিয়ে এসেছেন। কিন্তু কার্লো আনচেলত্তি এই হিসেবে একেবারেই কম সময় পেয়েছেন ব্রাজিল দলটাকে নিয়ে, এবং যে কারণে তিনি প্রত্যেক ম্যাচেই কিন্তু পরিবর্তন এনেছেন। এই পর্যন্ত যে 13টা ম্যাচ খেলেছে তার অধীনে প্রত্যেক একাদশেই তিনি পরিবর্তন এনেছেন। এটা থেকেও বোঝা যায় যে তিনি আসলে তার মনের দলটা, মন মতো যে দলটা তিনি চাচ্ছেন সেটা তিনি এখনো পাচ্ছেন না, যে কারণে একাদশে একটা বারবার প্রশ্ন অন দ্যাট নোট একটু আপনাকে করতে চাই সেই জায়গাটা থেকে, যে আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছিলেন যে বড় ব্যবধানে জেতাটা খুব জরুরি, লজিস্টিক্যাল একটা হ্যাসেলও কিন্তু আছে। আমি সেটাই একটু এক্স্যাক্টলি আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে হিউস্টনে তাদের ম্যাচ খেলতে হবে, কিন্তু যদি ব্রাজিল গ্রুপ রানার আপ হয় তাহলে ম্যাচ খেলতে হবে মেক্সিকোতে। আপনি এই জায়গাটা ফেস করছেন সবচাইতে বেশি, একটু আমাকে বলবেন যে অ্যাজ আ প্রফেশনাল টিম যদি গ্রুপ রানার আপ হয় ব্রাজিল, মেক্সিকোতে গিয়ে যদি আসলে আলটিমেটলি খেলতে হয় সেই জায়গাটায় লজিস্টিক্যাল আইটিনারি ওয়াইজ আসলে প্রবলেমটা কতটুকু পড়তে পারে বা ইম্প্যাক্ট কতটুকু পড়তে পারে? আমি এই জায়গায় একটা মজার একটা ইনফরমেশন আমি একটু দিতে চাই, যেটা হয়তো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে গিয়ে খেলতে হবে। পার্থক্যটা শুধু দুটি দেশে, কিন্তু আপনি যদি ওয়েদার বলেন বা হিউস্টন কিন্তু একদম মেক্সিকোর সীমান্ত ঘেঁষা একটা শহর, টেক্সাসের একটা শহর, এবং এটা কিন্তু একদম মেক্সিকোর সীমান্তের কাছাকাছি। এবং মেক্সিকোতে যদি ব্রাজিলের ম্যাচটা হয় সেটা কিন্তু স্টেডিয়াম মন্তেরোতে হবে। খুব একটা ডিস্টেন্স কিন্তু হিউস্টন থেকে মন্তেরো নেই। তবে তার চেয়ে বড় কথা, আপনি যেটা বলছেন যে ব্রাজিল টিম যুক্তরাষ্ট্র বা হিউস্টনে খেলার সুযোগ হারাবে, তারা মেক্সিকোতে গিয়ে খেলবে। আমার কাছে মনে হয় যে এইটা চেয়েও বড় কথা হচ্ছে অহমের যে জায়গাটা, ব্রাজিল 5 বারের চ্যাম্পিয়ন, ব্রাজিল আসলে গ্রুপ রানার্স আপ হবে,
এইটা আমার কাছে বেশি বড় মনে হয়। আর মানসিকভাবে এগিয়ে থাকাটাও ইম্পর্টেন্ট। আপনি গ্রুপ স্টেজে আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হন, আপনি রাউন্ড অফ 32 তে আপনি সহজ প্রতিপক্ষ পাবেন তুলনামূলক। কিন্তু আপনি গ্রুপ রানার্স আপ হলে আপনাকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে এবং রাউন্ড অফ 32 তেই যদি আপনি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়ে যদি নিজেকে গুছিয়ে ওঠার আগেই যদি আপনি বাদ পড়ার শঙ্কা থাকে, সেটা একটা টিমের জন্য অবশ্যই, বিশেষ করে ব্রাজিলের মতো টিমের জন্য তো এটা একটা বড় ধরনের চাপ আমি বলব। আর যেটি দর্শকদের একটু জানা দরকার, হিউস্টন হচ্ছে টেক্সাসের শহর এবং এখানে প্রচন্ড গরম সাবি। আমরা ডালাসে আছি, ডালাস এবং হিউস্টন পাশাপাশি প্রচন্ড গরম এবং মন্তেরো মেক্সিকোতেও কিন্তু সেই একই ওয়েদার, অলমোস্ট কাছাকাছি ওয়েদার। আমার মনে হয় যে এটা নিয়ে আঞ্চলিক বা ব্রাজিল খুব একটা ভাবছে না। তাদের আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা দরকার হচ্ছে পরবর্তী মিশনটা যেন, নকআউট স্টেজটা যেন সহজ হয় এবং সহজ প্রতিপক্ষ তারা পায়। সামি? তারেক, ফরমাল শোতে তো আমরা আছি এবং ফরমাল শোতে যখন থাকি প্রি ম্যাচ বিশ্লেষণে তখন দুষ্টামি করাও বানা, তারপরেও একটু দুষ্টামি করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আগামীকাল ব্রাজিলের ম্যাচ, আপনি আকাশি নীল রঙের একটা শার্ট পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা কি কোনো প্রতীকী অর্থ বহন করে বিষয়টার? না সামি, আমার শার্ট তো আসলে এক কালারের শার্ট এবং এটার সাথে আকাশি নীল বা এটার সম্পর্ক নেই। আমার পেছনে কিন্তু হলুদ আছে, দেখেন, একটা না দুইটা হলুদ আছে, একটা এই সাইনবোর্ড আছে। তো আসলে আমি ব্রাজিলকেও পাশে রেখেই বা পিছনে রেখেই কিন্তু কথা বলছি এবং আহ, আসলে গণমাধ্যম কর্মী হিসেবে তো সবসময় চাওয়া ব্রাজিল আর্জেন্টিনা এই টিমগুলো বিশ্বকাপে যতদূর পর্যন্ত যেতে পারে সেটা বিশ্বকাপের আমেজ বা উন্মাদনাটাকে ধরে রাখে। এবং এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক হয় যখন বিশ্বকাপের হাইপটা ওই লেভেলের থাকে, আমরা খবর সংগ্রহ করি, মানুষের রিয়াকশন নেই এবং সবচেয়ে বড় কথা আমাদের যারা দর্শক তাদেরও আগ্রহটা সেই পর্যন্ত থাকে। কারণ এটা অস্বীকার করার উপায় নেই, আমাদের দেশে তো ব্রাজিল এবং আর্জেন্টিনা অলমোস্ট সমান সমান সাপোর্টার। তো তাদের এই দুটা দলের একটাও যদি না থাকে, আপনি খেয়াল করে দেখবেন যদি কোনো কারণে ব্রাজিল বা আর্জেন্টিনা গ্রুপ পর্ব বা রাউন্ড 32 থেকে বাদ পড়ে, দেখবেন যে এখন যে দু দলের একটা রেষারেষি বা যে হাইপটা থাকে তখন কিন্তু সেটাও থাকবে না। যদি কোনো কারণে আর্জেন্টিনা বাদ পড়ে, ব্রাজিল যদি সেমিফাইনাল বা ফাইনালে যায়, তখন এই হাইপটাও কিন্তু থাকে না। তো আমাদের চাওয়া সবসময় অবশ্যই ব্রাজিল আর্জেন্টিনা তারা বিশ্বকাপের একদম রেসের শেষ পর্যন্ত যাবে এবং এই উত্তাপটা এবং হাইপটা থাকবে। আমরা খবর সংগ্রহ করবো, দর্শক আমাদের খবরের জন্য অপেক্ষা করবে, খবর জানতে চাইবে। সেই চাওয়াটাই কিন্তু একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার, অন্তত আমার। থ্যাংক ইউ সো মাচ তারেক।